নমস্কার। বাংলা সাহিত্য চর্চার গল্প পাঠের আসরে আজকের নিবেদন শুকতারা ১০১ ভূতির গল্প থেকে বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা রহস্যময় ঘোড়ার গাড়ি। নিস্তব্ধ রাত, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অপেক্ষা করছি আমরা চারজন, অর্থাৎ আমি, আমার মামাতো ভাই বসন্ত, আমাদেরই প্রিয় বন্ধু শিবু আর আমাদের পথপ্রদর্শক কাজরা গ্রামের ছেলে মহেশ। সকালবেলাতেই রাতে থাকার জন্য জায়গা ঠিক করে গিয়েছিলাম। জায়গাটা হলো ওই গ্রামেরই একসময় জমিদার বিশ্বম্ভর মল্লিকের অতিথিশালা। জমিদারের প্রাসাদ কবেই ভগ্নস্তূপে পরিণত হয়েছে। সেই ভগ্নস্তূপের ধারে কাছে কেউ আসে না, কারণ সকলেরই ধারণা রাতের অন্ধকারে ভেঙে পড়া প্রাসাদ জীবন্ত হয়ে ওঠে, জ্বলে ওঠে সারা বাড়ির আলো। দূরের গ্রামে বসেও দেখা যায় ওই আলোর বন্যা। হাড় কাঁপানো শীত ও সেই সঙ্গে টুপটাপ বৃষ্টির মধ্যে জমিদারের অতিথিশালায় আজ আমরা অতিথি। সন্ধে হবার আগেই তৈরি হয়ে এখানে ঢুকেছি। জোনাকি, ঝিঁচি পোকা আর আমরা চারজন ছাড়া এখনো পর্যন্ত আর কারো অস্তিত্ব টের পায়নি। দূরের কোনো পেটা ঘড়িতে রাত ১টা বাজার সংকেত ছড়িয়ে পড়ল। নড়ে চড়ে বসলাম আমরা। জমিদার বাড়ির সেই সাদা ঘোড়ায় টানা গাড়িটাকে কি দেখতে পাবো এবার? দিনটা ছিল রবিবার। মামা বাড়ি থাকায় সকলেই তাঁর ভয়ে দুপুরটা ঘুমিয়ে কাটিয়েছে। প্রতিবারের মতো এবারও ছুটি পড়তেই রানীগঞ্জে মামার বাড়িতে এসে হাজির হয়েছি। সমবয়সী দুই মামাতো ভাই বসন্ত, হেমন্ত আর ওদের বন্ধু শিবুর টানেই আমার বারবার রানীগঞ্জে আসা। যাই হোক, দুপুরে ঘুমোলে রাতে আমার ঘুম আসতে চায় না। সবাই ঘুমোচ্ছে, আমি শুধু জেগে ছটপট করছি। এমন সময় মনে হলো আমাদের বাড়ির সামনে যেন একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো। রাস্তার দিকে ঘর, তাই বিছানা থেকে উঠে জানালা দিয়ে দেখবার চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পেলাম না বলে আবার যখন বিছানার দিকে এগোচ্ছি শুনতে পেলাম কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। আমি সাড়া দিলাম, কে? বাইরে থেকে একজন বলল, এটা কি ডাক্তার হরিহর সামন্তর বাড়ি? বললাম, হ্যাঁ। সে একজন উত্তর দিল, একটু ডেকে দেবেন, আমরা কাজরা থেকে আসছি। এবার মামার গলা শুনলাম। দেখলাম হ্যারিকেন হাতে তিনি দরজার বাইরে গিয়ে দাঁড়িয়েছেন। মামা বললেন, আমি ডাক্তার হরিহর সামন্ত, কি ব্যাপার? লোকটা বলল, কাজরার জমিদার ভীষণ অসুস্থ, আমি গাড়ি নিয়ে এসেছি, আপনাকে এখনই একবার যেতে হবে ডাক্তারবাবু। মামা বললেন, সকালে গেলে চলবে না? না ডাক্তারবাবু, এখনই চলুন একবার, আমরা আপনাকে পৌঁছে দিয়ে যাব। হ্যারিকেনের আলোই নজরে পড়ল দুটো ধবধবে সাদা ঘোড়ায় টানা একটা দারুণ সুন্দর গাড়ি, কিন্তু যে লোকটা কথা বলছিল তাকে দেখতে পেলাম না। একটু পরেই গাড়িটা চলতে শুরু করল। মামিমার দরজা দেওয়া ও দুর্গা দুর্গা শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল একটু বেলায়। মামা তখনও ফেরেনি। মামিমা খুব চিন্তা করছেন। সকাল, দুপুর, বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, মামা ফিরলেন না। এইভাবে 7 দিন কেটে গেল। পুলিশে খবর দেয়া হলো, তারাও পারল না কোনো হদিস দিতে। মামিমা প্রায় পাগলের মতো হয়ে গেলেন। তার অবস্থা দেখে শেষ পর্যন্ত আমি, বসন্ত আর শিবু রওনা হলাম কাজরা গ্রামের দিকে। হেমন্তকে রেখে গেলাম মামিমার কাছে। কাজরায় পৌঁছে বাস থেকে নেমে একটা চায়ের দোকানে ঢুকলাম। শিবু বলল, তোরা এখানে অপেক্ষা কর, আমি আসছি। প্রায় ঘন্টা 2 পর শিবু ফিরল, সঙ্গে আর একটি ছেলেকে নিয়ে। বলল, এর নাম মহেশ, এখানকারই ছেলে, আমার সঙ্গে আলাপ আছে। আপাতত আমরা যাব এদেরই বাড়িতে। মনে হচ্ছে এরা আমাদের একটা কিছু রাস্তা দেখাতে পারবে। মহেশদের বাড়ির দরজাতেই দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। মহেশ বলল, ইনি আমার দাদু, আমাদের গ্রামের সব কিছু এর জানা। মহেশের দাদুকে প্রণাম করে আমরা ভেতরে একটা ঘরে গিয়ে বসলাম। দাদু বললেন, আমি সবই শুনেছি,
ব্যাপারটা সত্যিই অদ্ভুত। তোমরা যেরকম ঘোড়ার গাড়ির কথা বলছো, সেই রকম একটা গাড়ি ছিল এখানকার জমিদার বিশ্বম্ভর মল্লিকের। এই গ্রামের শেষেই ছিল ওদের বিরাট 2 মহলা বাড়ি। খুব বড়সড় জমিদার না হলেও একসময় তাঁদের দাপট ছিল খুব। কিন্তু হঠাৎই একদিন ওই জমিদার বাড়িতে আগুন লাগে। সেই আগুনে সব পুড়ে ছারখার হয়ে যায়। মানুষজন থেকে গরু ঘোড়া সব শেষ। শুধু বারমহলের অতিথিশালার কিছুটা কিভাবে রক্ষা পায়। পরে শুনেছি নিজেদের পরিবারের মধ্যে রেষারেষির কারণে ওদের এক আত্মীয়ই নাকি লোক লাগিয়ে কাণ্ডটা ঘটিয়েছেন। তা তিনি নিজেও বোধহয় রক্ষা পাননি। সেই থেকে জমিদার বাড়ি শুধু একটা ধ্বংসস্তূপ। দিনের বেলাতেও কেউ ধারে কাছে যায় না। তবে গভীর রাতে গাঁয়ের অনেকেই ঘোড়ার গাড়ির আওয়াজ পেয়েছে। কেউ কেউ আবার বলে রাত বাড়লেই ঝাল লণ্ঠনগুলো জ্বলতে দেখা যায়। জমিদার বাড়ি জীবন্ত হয়ে ওঠে। আমি অবশ্য কোনো দিন কিছু দেখিনি। আমি বললাম, তাহলে কি আমি যে গাড়িটা দেখেছি সেটা ভুতুড়ে? আর এত লোক থাকতে বেছে বেছে মামাকেই বা ধরে নিয়ে এলো কি জন্যে? মহেশের দাদু বললেন, বোধহয় তোমার মামা ডাক্তার, তাই পুড়ে গেলে তো ডাক্তারকেই লোকে আগে ডাকে। যাই হোক, তোমরা বিশ্রাম করো। ওদিকটার পথঘাট সবই মহেশ চেনে এবং জানে। কাল সকালে আগে গিয়ে জায়গাটা দেখে এসো, তারপর ঠিক করা যাবে কি করা যায় না যায়। সেই মতোই আজকের অভিযান। বৃষ্টি এখনও থামেনি। আমরা 4 জন আমাদের চোখ কানকে সজাগ রেখে অপেক্ষায় রইলাম। হঠাৎ কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে যেন আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে চোখের সামনে ঘটতে থাকলো সব অবিশ্বাস্য ব্যাপার। আলোই আলো চারদিক। ভগ্নস্তূপ থেকে উঠে এসেছে সেই আগের জমিদার বাড়ি। আমরা 4 জনই যেন পাথর হয়ে গেছি। বৃষ্টি, বাতাস আর গাছপালার উন্মত্ত দাপাদাপির মধ্যে মনে হতে লাগলো আজই হয়তো অতিথিশালার ছাদ ভেঙে আমরাও হারিয়ে যাব চিরকালের মতো। কিন্তু ভয় পেলে চলবে না, জানতেই হবে মামা কোথায় গেলেন। অতিথিশালার কাছেই ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা গেল। একটু পরেই অতিথিশালার গা ঘেঁষে ছুটে বেরিয়ে গেল একটা ঘোড়ার গাড়ি। গাড়িটা যেন জমিদার বাড়ির আলোর বন্যার ওপর ঝাঁপিয়ে পড়ল। সাদা ঘোড়া দুটোকে এক ঝলকের জন্য স্পষ্ট দেখা গেল। জীবন্ত জমিদার বাড়ির কোনো আওয়াজ আমাদের কানে পৌঁছাচ্ছে না। কেবল দেখতে পাচ্ছি বাড়ির মধ্যে অনেক ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। ঝড় বৃষ্টি এখন থেমে গেছে। আমাদের চারপাশের অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে। থমথমে পরিবেশ। কর্কশ চিৎকার করতে করতে একটা পেঁচা উড়ে গেল অতিথিশালার মাথার ওপর দিয়ে। আপ্রাণ চেষ্টায় নিজেদের স্থির রেখে বসে রইলাম ভোরের অপেক্ষায়। উষার আলো ফুটতেই গাছে গাছে পাখি ডেকে উঠল। আমরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলাম। অস্পষ্ট পাহাড়ের মতো অদূরে দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ি। কোথায় সেই আলোর রোশনাই, কোথায় মানুষজন, কোথায় বা সেই ঘোড়ার গাড়ি? প্রাণের চিহ্নমাত্র নেই কোথাও। অতিথিশালা থেকে বেরিয়েই চমকে উঠলাম আমরা। ভিজে মাটিতে ঘোড়ার খুঁড়ের ও গাড়ির চাকার দাগ স্পষ্ট। ফিরে এলাম মহেশের বাড়িতে। দাদুকে জানালাম রাতে যা দেখেছি। ঠিক হলো সেদিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আবার আমরা যাব। এবার আরও কয়েকজনকে সঙ্গে নেবার পরামর্শ দিলেন দাদু। তাদের হাতে থাকবে মশাল, প্রয়োজন বোধে জ্বালাবে। এরা থাকবে অতিথিশালায়। আমরা থাকব জমিদার বাড়ির গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটা পুরনো বট গাছে। মহেশ আসবার সময় গাছটা দেখে নিয়েছে। আমাদের গাছের ওপর থাকবার অনুমতি দিয়ে দাদু বললেন, গ্রামের লোকজনকে নিয়ে তৈরি থাকব। মশালের আলো দেখলেই জমিদার বাড়ির সামনে হাজির হব। সন্ধ্যের আগেই বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে গ্রামেরই আরও 4 জন লোক যোগ দিয়েছে। সকলেই সাহসী, তাই ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এগিয়ে চললাম মাঠের মধ্য দিয়ে। অতিথিশালায় পৌঁছে গ্রামের 4 জনকে সেখানে রেখে
আমি, বসন্ত, শিবু আর মহেশ একে একে উঠে পড়লাম বট গাছে। মহেশের নির্দেশ মতো গাছের ডালের সঙ্গে দড়ি দিয়ে নিজেদের বেঁধে ফেললাম, যাতে আচমকা না পড়ে যায়। ঝড় বৃষ্টি কিছুই আজ নেই, কিন্তু ঠান্ডাটা যেন আরও একটু বেড়েছে। চুপচাপ বসে আছি, কারোর মুখে কোনো কথা নেই। একটা অজানা আশঙ্কায় সকলেই সজাগ। রাত যত গড়ায় আমাদের অস্বস্তি তত বাড়তে থাকে। কারা যেন ঘুরে বেড়াচ্ছে আমাদের চারপাশে। তাদের উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করতে পারছি। আগের দিনের মতো পেটা ঘড়িতে 1টা বাজতেই জ্বলে উঠল জমিদার বাড়ির সব আলো। সঙ্গে সঙ্গে কানে এলো ঘোড়ার চিহি ডাক। 2টো ঘোড়া ছুটে আসছে। কিছুক্ষণের মধ্যেই বটগাছের তলা দিয়ে ঘোড়ায় টানা সুন্দর গাড়িটা বাড়ির ভেতরে ঢুকে গেল। গাছে বসে বাড়ির ভেতরটা আর সামনের ঘরগুলো দেখা যাচ্ছিল। দেখলাম গাড়িটা গিয়ে উঠোনে দাঁড়ালো। চালক গাড়ির ওপর বসে। ভেতর থেকে ভেসে আসছে গান বাজনার আওয়াজ, লোকজনের টুকরো টাকরা কথাবার্তা। আচমকা সব শব্দ ছাপিয়ে কেউ যেন জোরে কেঁদে উঠল। চমকে উঠলাম আমরা 4 জন। এ তো জ্যান্ত মানুষের আর্তনাদ। পর মুহূর্তে নিস্তব্ধ রাত্রির সমস্ত স্তব্ধতাকে তছনছ করে দিয়ে ঘোড়ার গাড়িটা উল্কার মতো কোথায় যেন চলে গেল। আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে আগের জায়গায় দাঁড়িয়ে পড়ল। স্পষ্ট দেখলাম গাড়ি থেকে একটা বিভৎস মুখ বেরিয়ে এসে ঢুকে গেল বাড়ির ভেতরে। কান্নার আওয়াজ ও আর্তনাদ আবার ছড়িয়ে পড়ল চারপাশে। এখানের বাতাস যেন ক্রমশই ভারী হয়ে উঠছে। আমি আস্তে করে সকলকে বললাম, সাবধানে থাকো। সামনের যে জানালাটা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছিল, হঠাৎ দেখলাম সেই জানালা জুড়ে একটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে। আলো অন্ধকারের মধ্যে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু জানালা থেকে সরে গিয়ে যখন ঝাল লণ্ঠনের আলোর তলায় দাঁড়ালো, তখন তার বিভৎস কালো মুখটা নজরে পড়তেই চমকে উঠলাম। এমন বিভৎস মুখ আর চেহারা আগে কখনো দেখিনি। এরপর ঘরের মধ্যে প্রবেশ করল আরও কয়েকটা মূর্তি। প্রত্যেকের দেহ যেন আগুনে ঝলসানো। মুখগুলো পুরো ভয়ঙ্কর হয়ে গেছে। তারা লম্বা লম্বা হাত বের করে ঘরে দাঁড়ানো মূর্তিটাকে জোর করে সামনের একটা বিরাট খাটে শুইয়ে দিয়ে তার উপরে চাপিয়ে দিল কয়েকটা পুড়ে যাওয়া বিছানার চাদর। খাটে শুয়ে থাকা মূর্তিটা ছটপট করে হাত পা ছুঁড়তে লাগলো। তার ঝলসানো সাদা সাদা হাত পা দেখে আমি ওই ঠান্ডার মধ্যেও ঘামতে আরম্ভ করলাম। বাকি 3 জনের অবস্থাও তথৈবচ। একে অপরের হাত শক্ত করে ধরে মনের শক্তি বাড়ানোর চেষ্টা করছি। ওই ঘরের প্রত্যেকটা মূর্তি চেহারা একই ধরনের। তারপর আমাদের সমস্ত চিন্তা ভাবনাকে চুরমার করে দিয়ে সব মূর্তিগুলো হাত পা নেড়ে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো। আমরা কিছুই বুঝতে পারলাম না। ভয়াবহ এক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমরা যখন দিশাহারা, ঠিক সেই সময় চোখের সামনে এমন একটা কাণ্ড ঘটল যে ভয়ে আতঙ্কে সকলেই সকলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। গাছের সঙ্গে নিজেদের বেঁধে না রাখলে হয়তো পড়েই যেতাম। ঘরের প্রত্যেকটা মূর্তি কঙ্কাল হয়ে গেছে। এতগুলো কঙ্কালকে একসঙ্গে দেখে বসন্ত অজ্ঞান হয়ে গেল। পিঠে বাঁধা জলের বোতল থেকে জল নিয়ে মুখে চোখে ছিটিয়ে কোনো রকমে ওকে সুস্থ করলাম। এদিকে জমিদার বাড়ির কঙ্কাল বাহিনী তখন জানালার ধারে এসে এদিক ওদিকে তাকাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকটা মাংসহীন হাত বেরিয়ে এসে আমাদের বটগাছটাকে ধাক্কা মারতে লাগলো। ভাগ্যিস গাছের সঙ্গে নিজেদের বেঁধে রেখেছিলাম। বুঝতে অসুবিধা হলো না আমাদের উপস্থিতি ওরা টের পেয়েছে। এরপর কি হলো আজ জানি না। যখন জ্ঞান হলো দেখলাম আমি জমিদার বাড়ির সামনে মাঠে শুয়ে আছি। অনেক লোক আমাকে ঘিরে। পরে শুনেছিলাম আমাদের সকলের চিৎকার শুনে অতিথিশালা থেকে অন্য 4 জন লোক মশাল জ্বালিয়ে ছুটে এসে আমাদের উদ্ধার করেছিল। মশালের আলো দেখে মহেশের দাদুও ছুটে এসেছিল, সঙ্গে গ্রামের 100-2 লোক। তারা জমিদার বাড়ি ঘিরে ফেলে 4-5 জন লোককে উদ্ধার করে। তাদের মধ্যে আমার মামাও ছিলেন।
তবে ভৌতিক ব্যাপার স্যাপার কিছুই উদ্ধারকারীরা দেখতে পায়নি। যাদের উদ্ধার করা হলো তারা সকলেই আমার মামার মতো ডাক্তার। নিশুতি রাতে রোগীর বাড়ি থেকে ডাক পেয়ে ছুটে এসেছিলেন জমিদার বাড়িতে। সেদিন মহেশের দাদু মহেশ ও গ্রামের লোকেরা আমাদের জন্য যা করেছিলেন তার তুলনা নেই। সকলকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়ে সেই দিনই মামাকে নিয়ে ফিরে গেলাম রানীগঞ্জে। অনাহারে অনিদ্রায় আতঙ্কে মামা তখন মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। কখনো ফ্যালফ্যাল করে সকলকে দেখছেন, কখনো চিৎকার করে কাঁদছেন, প্রায় উন্মাদ। আমার ছুটি শেষ হয়ে আসছে, তাই বাধ্য হয়ে কলকাতায় ফিরতে হলো। মাঝে মাঝে বসন্ত চিঠি মামার ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর বয়ে আনে। খুশি হই, কিন্তু সেই এক ঘর কঙ্কালের কথা মনে হলেই কলকাতার বাড়িতে বসেও ঘেমে উঠি। বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায়ের গল্প রহস্যময় ঘোড়ার গাড়ি আমাদের গল্প পাঠ এখানেই সমাপ্ত। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।